অষ্টম শ্রেণী লেকচার 3 আমরা পড়তেছিলাম পাটিগণিত তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের এর আগে 2টা ক্লাস হয়েছে। প্রথম লেকচার 1-এ আমরা পড়ছিলাম আয়তক্ষেত্র নিয়ে, লেকচার 2-তে আমরা পড়ছিলাম ঘনবস্তু নিয়ে। কি নিয়ে? ঘনবস্তু নিয়ে। আজকে এই তৃতীয় অধ্যায়ের লেকচার 3। আমি আগে বলছি পাটিগণিতের এই অধ্যায়গুলো করতে 4-5টা ক্লাস লাগবে। 4-5টা ক্লাস করলে তৃতীয় অধ্যায়ের পাটিগণিতের যে কোনো অঙ্কই পারা যাবে। আজকে আমরা করব 11 নম্বর অঙ্ক। বোর্ডের ডাকগুলো লিখবো না, ক্লাস করার সময় তোমরা বই হাতে নিয়ে নিবা। ক্লাস করার সময় বই হাতে নিয়ে নিবা। অষ্টম গণিত EX3 লেকচার 3 মানে অধ্যায় 3 লেকচার 3 11 নম্বর অঙ্ক। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। 10 একর এর দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? ডাকটা আবার বলতেছি, ভালো করে শুনবা আর ক্লাস করার সময় সাথে বই নিয়ে নিবা, ডাকটা মিলিয়ে নিবা। ডাক লিখতে গেলে অনেক সময় চলে যাবে। একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। একর সম্পর্কে আমরা বেশি পরিচিত নাই। আমরা শিখছি মিটার, বর্গ মিটার বা সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, একটু ভিন্ন টাইপের অঙ্ক। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, এর দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ যে কথা, প্রস্থটা দৈর্ঘ্যের 1/4 একই কথা। আবার বলছে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার। দৈর্ঘ্য কত মিটার, মানে দৈর্ঘ্যটা মিটারে চাইছে। কাজেই আমার এই একরকে মিটারে কনভার্ট করতে হবে। 10 একর সমান সমান 10 গুণন 46 বর্গ মিটার। 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাই একরকে 4046.86 দ্বারা গুণ করলে বর্গ মিটার হয়ে গেল। এটা গুণ করলে ফল হবে 4046.86 বর্গ মিটার। তোমরা এই গুণগুলো ক্যালকুলেটরে করবা। আমরা প্রথমেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে একর থেকে বর্গ মিটারে নিয়ে নিলাম। সাইড নোট দিয়ে দিলে ভালো। 1 একর সমান 4046.86 বর্গ মিটার। যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ, প্রস্থের রকার সাথে প্রস্থ, অর্থাৎ যার সাথে তুলনা করা হয়, যে শব্দের সাথে র থাকে তারটা ধরতে হয়। দড়ি আয়তের বা আয়তক্ষেত্রের প্রস্থ, আমরা যার সাথে র থাকবে দৈর্ঘ্য বা প্রস্থ, প্রশ্নে বলছে দৈর্ঘ্যটা প্রস্থের, অর্থাৎ যার সাথে তুলনা তাকে ধরব। দড়ি প্রস্থ, আয়তের প্রস্থ ক মিটার। সুতরাং আয়তের দৈর্ঘ্য 4 ক মিটার। আয়তের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দুইটা গুণ করলে কি আসবে? আয়তের ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল 4 ক গুণন ক ইকুয়াল টু 4 ক স্কয়ার বর্গ মিটার। ক্ষেত্রফল বর্গ এককে। ক্ষেত্রফল কি এককে? বর্গ এককে। আমরা পাইছি ক্ষেত্রফল 4 ক স্কয়ার বর্গ মিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে 4000। এই 10 একরটাকে বর্গ মিটার করলে এত বর্গ মিটার। লিখতে পারি প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান সমান 4046.86 এটা, বা ক স্কয়ার সমান 4046.86/4। এটা যদি আমরা ভাগ করি, ক্যালকুলেটরে যদি ভাগ করি, এটা ফল আসবে ক স্কয়ার সমান 10 11 7 10 11 7.86
1/5 ক স্কোয়ার সমান। সুতরাং ক সমান উভয় দিকে বর্গমূল করলে স্কোয়ার এবং রুট কাটা যাবে, স্কোয়ার এবং রুট কাটা যাবে। 10, 11, 7.15। এটা বর্গমূল করলে ফলে 402.34। 4 ক স্কোয়ার সমান এটা, 4টা ভাগ হয়ে গেল, ভাগ করলে ফল হলো এটা। ক স্কোয়ার সমান এটা উভয় দিকে বর্গমূল করলে এই স্কোয়ার এবং রুট কাটা যায়, ক হয়ে যাবে, আর ওই দিকে বর্গমূল চিহ্নটা বসবে। আবার এটাকে ক্যালকুলেটরে বর্গমূল করলে 402.34। আমরা ক না কি ধরেছিলাম? ক ধরেছিলাম আয়তের প্রস্থ, ক ধরেছিলাম আয়তের প্রস্থ। সরি, একটু ভুল বলছি, এই মানটা আসে না। এটাকে বর্গমূল করলে মান আসে 100.584। 100.584। এটাকে বর্গমূল করলে ফল আসে 100.584। ক কী ধরছিলাম? আয়তের প্রস্থ। আয়তের কী ধরছিলাম? প্রস্থ। প্রস্থ এসে গেছে। সুতরাং দৈর্ঘ্য 4 ক, মানে প্রস্থের 4 গুণ, এই মানটাকে 4 দ্বারা গুণ করতে হবে, গুণন 4 ইকুয়াল টু এটা আসে 400.34। 400.34। সুতরাং আয়তের দৈর্ঘ্য এই 400.34 মিটার। প্রশ্নে আয়তের দৈর্ঘ্যই চাইছি। এভাবে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/4 বা দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ 3 গুণ এরকম থাকলে, আর ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। এরকম দৈর্ঘ্য প্রস্থ বের করার পরে যদি প্রশ্নে আয়তের পরিসীমা চায়, তা আয়তের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তের পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তের দৈর্ঘ্য প্রস্থ পাওয়ার পরে এই আয়তাকার ক্ষেত্রের বাইরে চারদিকে 5 মিটার চৌড়া রাস্তা থাকলে ওই রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা লেকচার 1-এ পড়ছি। এই আয়তাকার ক্ষেত্রের ভিতরে চারদিকে 3 মিটার চৌড়া রাস্তা থাকলে তার ক্ষেত্রফল বের করতে পারবো। আর দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা না বের করতে পারি, তো সৃজনশীল প্রশ্নে অন্য বাকি এর পরের ধাপগুলো পারা যাবে না। ওকে, মুছে ফেললাম। আমরা করলাম 11 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক করলাম? 11। এখন আসো 15। আমি আগে বলছি এলোমেলো করতেছি, এতে করে ক্লাসগুলো মিলবে। 15 নম্বর। ডাকটা আমি লিখলাম না, খেয়াল করো। একটি বর্গক্ষেত্র বা প্রশ্নে বলছে বর্গাকার ক্ষেত্র। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 300 মিটার। কি মিটার? 300 মিটার। এর বাইরে চারপাশে 4 মিটার চৌড়া রাস্তা আছে। 4 মিটার চৌড়া রাস্তা আছে। এই রাস্তাটার ক্ষেত্রফল কত? প্রশ্নটা আবার খেয়াল করো। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এর বাইরে চারদিকে 4 মিটার চৌড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? এরকম অঙ্ক করছি, তারপর আমি করাচ্ছি। আয়তক্ষেত্রের বাইরে চারপাশে রাস্তার ক্ষেত্রফল বের করি নাই, কিন্তু বর্গক্ষেত্রটা একটু ভিন্ন, আমি দেখাচ্ছি। বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য 300 মিটার। সুতরাং বর্গের ক্ষেত্রফল 300 স্কোয়ার বর্গ মিটার। ওই যে আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, 3 × 9 40 বর্গ মিটার। আমরা বর্গের বাহু দেওয়া ছিল, ক্ষেত্রফল পাই গেলাম। এই বর্গের চারপাশে রাস্তা। বর্গের ক্ষেত্রফল বের করলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লাগে না, শুধু দৈর্ঘ্য হলেই চলে। সেম বাইরের চারদিকে চিত্রটা আঁকলে এরকম, এটা যদি বর্গ হয় এরকম, বর্গের চারপাশে রাস্তা, রাস্তা সহ বর্গের বাহু যোগ 4 × 2।
এই যে 300, রাস্তাটা এদিকেও রাস্তা এদিকেও রাস্তা, অর্থাৎ রাস্তা এদিকে 4 এদিকে 4, এই 4 গুণন 2, আয়তের চারপাশে রাস্তা পড়ছিলাম না আমরা, ওইরকম 308 মিটার রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল। আয়তের বেলায় কিন্তু রাস্তা সহ দৈর্ঘ্য আমরা বের করি, রাস্তা সহ প্রস্থ। বর্গের বেলায় প্রস্থ আর লাগবে না, রাস্তা সহ বাহু, পরে রাস্তা সহ ক্ষেত্রফল। রাস্তা সহ ক্ষেত্রফল 308 স্কোয়ার বর্গ মিটার। এটাকে যদি আমরা স্কোয়ার করি ফল হবে 94,86,4, 94,86,4 বর্গ মিটার। এমনিতে বর্গের ক্ষেত্রফল 90,000, রাস্তা সহ ক্ষেত্রফল বাড়ছে, এটা হয়েছে এটা থেকে আমরা যে আগের ক্ষেত্রফল বাদ দেই রাস্তার ক্ষেত্রফল পাবো, কারণ এটা হলো শুধু বর্গ, এটা হলো রাস্তা সহ থেকে বর্গের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। রাস্তার ক্ষেত্রফল 94,864 মাইনাস 90,000 বর্গ মিটার। এটা বিয়োগ করলে ফল কত আসে? 48,64 বর্গ মিটার। এটাই রাস্তার ক্ষেত্রফল। এটা কিসের ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। এভাবে যে কোনো বর্গাকার ক্ষেত্রের বা মাঠের বাইরে চারপাশে রাস্তা বের করা যাবে। এই কারণে প্লাস করছি, রাস্তাটা কি করছি? প্লাস, 4 গুণন 2। যদি বড় ক্ষেত্রের ভিতরে চারদিকে রাস্তা হয় এটা মাইনাস হবে। এখানে আয়তের মতো প্রস্থের প্রয়োজন নাই, শুধু বাহুর দৈর্ঘ্য দ্বারাই কাজ করা যাবে। বুঝতে পারলাম? ওকে, খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক করবো এখন 2টা অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 2টা অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট। 27, কত নাম্বার? 27। আমি এলোমেলোই করাচ্ছি, বুঝতে সুবিধা হবে। 32, 20, 3, 32, 20, 3, 0.1। ডাকটা আবার খেয়াল করো। একটি পুকুরের দৈর্ঘ্য 32, প্রস্থ 20, এগুলো মিটার, উচ্চতা 3 মিটার। এই পুকুরটা একটি মেশিন দ্বারা পানি শূন্য করা হচ্ছে। পানি শূন্য করা হচ্ছে। এই পুকুরটা একটা মেশিন দ্বারা এই পুকুরটাকে পানি শূন্য করা হচ্ছে। খেয়াল করো, পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 32 মিটার, 20 মিটার, 3 মিটার। অথবা এগুলো পুকুরের মাত্রা, পুকুরের কি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এক একটি মাত্রা। একটা মেশিন দ্বারা পানি শূন্য করা হচ্ছে। এই মেশিনে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। যে মেশিনটা দ্বারা পানি সেচা হচ্ছে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। ওই পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? প্রশ্নের ডাকটা আবার কি? ডাকটা আবার খেয়াল করো। একটি পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। একটি মেশিন দ্বারা পানি শূন্য করা হচ্ছে। ওই মেশিনে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। ওই পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? খেয়াল করো, বের করতে হবে পুকুরের আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আয়তন। পুকুরের আয়তন 32 গুণন 20 গুণন 3 ঘনমিটার। তোমরা এই গুণগুলো ক্যালকুলেটরে করবা। 3টা গুণ করলে ফল আসবে 1920 ঘনমিটার। 1920 ঘনমিটার পুকুরের আয়তন। এখন আমরা ঐকিক নিয়ম সাজাবো, জটিল না। 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। 1 ঘনমিটার পানি সেচতে কতক্ষণ লাগে? 1920 ঘনমিটার পানি সেচতে কত সময় লাগে? শেষ। আবার খেয়াল করো, আমরা ঐকিক নিয়ম সাজাবো। 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড।
1 ঘনমিটার সেচতে কতক্ষণ লাগে? 1920 ঘনমিটার পানি সেচতে কত সময় লাগে? পয়েন্ট 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে কম 1/.1। 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগে বেশি, গুণ হয়ে যাবে 1 গুণন 1920/.1। এটা ক্যালকুলেটরে যদি ভাগ করো ফল আসবে 19,200 সেকেন্ড। এত বড় সেকেন্ড বলা যাবে না, এটাকে ঘন্টা মিনিটে কনভার্ট করতে হবে। সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে মিনিট, সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে কত মিনিট, কত আসে? 320 মিনিট। 320 মিনিট। এই ক্যালকুলেশনটা নিচে দেখা যাচ্ছে কিনা না নিচে করে দেই। এত বড় মিনিটও বলা যাবে না, 60 দ্বারা ভাগ করলে ঘন্টা ইকুয়াল টু 5.33 ঘন্টা। 3 আরও অনেকগুলো আসে, 5 দশমিকের পরে আমি 2 গুণ নিলাম, 5.33 ঘন্টা। এভাবেও বললে অনেক সময় নাম্বার কেটে দেয়, এটাকে কনভার্ট করতে হবে। 5.33 ঘন্টা নিচে না লিখে আমি পাশে রাখলাম 5 ঘন্টা, 0.33 সেও তো ঘন্টা। বিষয়টা খেয়াল করো, 5.33 ঘন্টা, ঘন্টা এভাবে বলা যাবে না। অনেক সময় এভাবে লিখলেও নাম্বার দেয় বা কোনো নাম্বার 2 কেটেও দেয়, কিন্তু এভাবে লিখতে হবে 5 ঘন্টা 0.33 সেও তো ঘন্টা। ঘন্টাকে 60 দ্বারা গুণ দিলে মিনিট, ঘন্টাকে 60 দ্বারা গুণ দিলে কি মিনিট। এই 0.33 তো আর ঘন্টা হতে পারে না, 60 দ্বারা গুণ দিলে মিনিট। 5 ঘন্টা 0.33 দিয়ে 60-এর সাথে গুণ দিলে 19 দশমিক সামথিং, ওটাকে আমরা লিখবো 20 মিনিট। 19 দশমিক সামথিং ওটাকে আমরা লিখবো 20 মিনিট। এভাবে যে কোনো পুকুর সেচতে কত সময় লাগবে তা বের করা যাবে। এই মানগুলো দেওয়া থাকলে, মানের তো চেঞ্জ হতে পারে। আমরা শিখলাম যে কোনো পুকুর পানি দ্বারা সেচতে কত সময় লাগে তা কীভাবে বের করতে হয়। এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন করব আরও ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটু জটিল না, একটু বুঝতে হয়। পরীক্ষায় এই ইম্পর্টেন্ট জটিলগুলোই আসে, ক্লাস হোক চা না হোক। পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেগুলো একটু ক্রিটিক্যাল টাইপের। এর আগে এক সময় পরীক্ষায় প্রশ্ন হইতো খুব সহজ, খুবই সহজ। এখন যে কোনো পরীক্ষার প্রশ্ন দেখবা বোর্ড কোশ্চেনগুলো একটু জটিল টাইপের, এখানে মনোযোগ দিয়ে বুঝতে হবে আমাদের। এখন 28 নম্বর অঙ্ক। 28 নম্বর অঙ্ক বোঝার আগে আমার একটু বেসিক বুঝতে হবে। গত ক্লাসে পড়ছিলাম আয়তাকার ঘনবস্তু এরকম দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। এর প্রতিটি পৃষ্ঠ আয়তাকার। প্রতিটি পৃষ্ঠ কি আয়তাকার। একটু ভিন্ন, এটাও আয়তাকার ঘনবস্তু, কিন্তু এর প্রত্যেকটা পৃষ্ঠ বর্গাকার। এই যে বর্গ, এই হাতের তালার দিকেও বর্গ, অর্থাৎ এর 6টা পৃষ্ঠই বর্গাকার এবং সমান। এরূপ ঘনক বস্তুকে বলা হয় ঘনক। যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে বলে ঘনক। যেমন লুড্ডু খেলার ছক্কা, আমরা লুড্ডু খেলি না, ওই ছক্কাটা হলো ঘনক। ঘনকের প্রতিটি পৃষ্ঠ বর্গাকার। প্রতিটি পৃষ্ঠ কি বর্গাকার। আর এগুলোকে বলে এক একটি ধার। গত ক্লাসে বলছি, এর পৃষ্ঠ হবে 6টা, ধার হবে 12টা। এই ঘনকের বেলায় দৈর্ঘ্য যত, প্রস্থ তত,
উচ্চতাও তত, ধারও তত। ধারও কি? তত। ঘনকের বেলায় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং ধার, এই চারটা জিনিসই কি? সমান। ক্লাস 7-এও ছিল হয়তো বা। ছবি আঁকলে এরকম, ছবি আঁকলে এরকম। ঘনক দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা ইকুয়াল টু ধার ইকুয়াল টু কি? ধার। দৈর্ঘ্য এ একক, দৈর্ঘ্য এ একক, এক পৃষ্ঠের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক। ওই যে পৃষ্ঠ যে বর্গাকার, বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, এই ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল এই বাহু স্কোয়ার। এ স্কোয়ার মানে ধার স্কোয়ার, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কোয়ার। 6টা পৃষ্ঠ যে 6a স্কোয়ার। ঘনকের চিত্রটা কি সেটা? ঘনক, ঘনকের আয়তন এ কিউব, এ কিউব মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্যও এ, প্রস্থও এ, উচ্চতাও এ, তিনটা এ গুণ করলে এ কিউব। ঘনকের আয়তন এ কিউব। ঘনকের কর্ণটা তোমাদের লাগবে না আপাতত। ঘনকের আয়তন এ কিউব, এইটুকু। আমরা শিখলাম ঘনক, আমরা কি শিখলাম? ঘনক আয়তন এ কিউব, ধার কিউব বা দৈর্ঘ্য কিউব বা প্রস্থ কিউব। আর এক পৃষ্ঠের ক্ষেত্রফল এ স্কোয়ার, 3 পৃষ্ঠের ক্ষেত্রফল 3a স্কোয়ার, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কোয়ার। আর ঘনকের আয়তন এ কিউব মানে দৈর্ঘ্য কিউব। এখন আমরা অঙ্কটা করব 28 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে 100%। 28 নাম্বার ধরা যায় কত পার্সেন্ট? 100% পরীক্ষায় আসে। 3, 2, 1 মিটার 50 সেন্টিমিটার। ডাকটা লিখলাম না, আমি বুঝাবো আর কি বোর্ড দেখে। এটা এটা একটা আয়তাকার চৌবাচ্চা, এটা একটা আয়তাকার চৌবাচ্চা, পানি রাখে যায় আয়তাকার পাত্র। চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার। দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার। এটার ভিতরে 50 সেন্টিমিটার এরকম একটা ঘনক রাখা আছে। এটার ভিতরে এরকম একটা ঘনক রাখা আছে, এরকম একটা ঘনক এটার ভিতরে রাখা আছে। এর ভিতরে একটা ঘনক কি রাখা আছে, এটা পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। এই পর্যন্ত একদম কানায় কানায় পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। পূর্ণ করার পরে ঘনকটি সরিয়ে নিলে, এখান থেকে ঘনকটি সরিয়ে নিলে এখানে কি পানির উচ্চতা এই কানায় কানায় থাকবে, একটু নিচে নামবে, একটু নিচে নামবে। আনুমানিক এইখানে, আনুমানিক কোথায়? এইখানে নিচে নামবে। প্রশ্নকর্তা বলছে নিচে নামার পরে এখন যে পানির উচ্চতা এটুক, এই পানির উচ্চতা কত বের করতে হবে। ভিতরে যখন এই ঘনকটা ছিল তখন পানি ছিল এই পর্যন্ত পূর্ণ, ঘনকটা সরিয়ে নেওয়া হয়েছে, পানিও নিচে নেমে আসছে। এইটুক হলো পানির উচ্চতা। এখন এই পানির উচ্চতা বের করতে হবে। প্রশ্নটা কি?
আবার খেয়াল করো, প্রশ্নটাই বুঝতে হবে ভালো করে। আয়তাকার একটি চৌবাচ্চা, পানি রাখার পাত্র, মাপ আছে এটার, দৈর্ঘ্য 3, প্রস্থ 2, উচ্চতা 1 মিটার। এই চৌবাচ্চাটা এর ভিতরে কি আছে? একটা ঘনক, লুড্ডু খেলার ছক্কা এরকম একটা বস্তু আছে, যার দৈর্ঘ্য 50 সেমি। কত? 50 সেমি। রাখার পরে পানি দ্বারা পূর্ণ করা হয়েছে, পানি এই পর্যন্ত লেভেল। তারপরে ভিতর থেকে এটা সরানো হয়েছে। এটা কি করা হয়েছে? সরানো হয়েছে। সরানোর ফলে পানিটা কিনে ওখানেই থাকবে, নিচে নামবে, একটু নিচে নামবে। নিচে নামার পরে পানির উচ্চতা কত হবে এটা বের করতে হবে। এই যে একটু এই পানির উচ্চতা বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল করো সবাই। চৌবাচ্চার এই চৌবাচ্চার আয়তন বের করব, এটারও আয়তন বের করব। এরকম গোলাকার না, ঘনক। চৌবাচ্চার আয়তন, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা 6 ঘনমিটার। আয়তন প্রকাশ করতে হয় ঘন এককে। কিসে? ঘন এককে। চৌবাচ্চার আয়তন এত ঘনমিটার পাইলাম। ঘনকের দৈর্ঘ্য, প্রশ্ন কি দেওয়া আছে? ঘনকের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলা মিটারে, আর ঘনকের দৈর্ঘ্যটা সেন্টিমিটারে। তিনটা জিনিস যেহেতু মিটার আছে, একটা মাত্র সেন্টিমিটার, ওই সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করব। তাহলে প্রশ্নে যা আছে সব মিটার হয়ে গেল। 50 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ দিলে মিটার ইকুয়াল টু 0.5 মিটার। 0.5 মিটার। ঘনকের দৈর্ঘ্য 0.5 মিটার। ঘনকের আয়তন দৈর্ঘ্য কিউব, ঘনকের আয়তন 0.5 কিউব সমান 0.125 ঘনমিটার। চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। ঘনকের আয়তন 0.125 ঘনমিটার। এখান থেকে ঘনক সরাইছি, তার মানে এটার আয়তন কমে যাবে। এটা না, এখানে পানির আয়তনটা কমে যাবে, নিচে নামবে। এটা সরানোর ফলে এই পানির আয়তনটা কমে যাবে। ঘনক সরালে পানির আয়তন, ঘনক সরালে পানির আয়তন 6 বিয়োগ বাদ যাবে, ওটা 25 ঘনমিটার ইকুয়াল টু ফল 5.875 ঘনমিটার। ঘনকটা সরিয়ে নিলে পানির আয়তন হবে 5.875। ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করা। এখন আমি যে ঘনক সরিয়ে নিছি, এই মাপটা যা আছে তাই, এই মাপটা যা আছে তাই, এই যে লম্বা মাপটা আর থাকবে না। এটাই তো এখানে নেমে আসছে, ঘনক সরিয়ে নিলে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ সেম, চৌবাচ্চার উচ্চতা মানে পানির যে উচ্চতা সেটাই চেঞ্জ হবে। সেটাই কি হবে? চেঞ্জ হবে। এই যে পানির আয়তন 5.875 ঘনমিটার, কয়টা মিটার? 3টা মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই মানটাকে দৈর্ঘ্য আর প্রস্থ দ্বারা ভাগ করলে ওই উচ্চতা আসবে। আবার খেয়াল করো, পানির আয়তন 5.875 ঘনমিটার, কয়টা মিটার? 3টা মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা মিটার। যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটাকে দৈর্ঘ্য আর প্রস্থ দ্বারা ভাগ করলে গুণফল দ্বারা আসবে কি? উচ্চতা। লেকচার 1-এ এরকম একটা অঙ্ক করাইছিলাম। ঘনক সরালে পানির উচ্চতা হবে, 5.875 ভাগ 3 গুণন 2
মিটার, উচ্চতা দেয় শুধু 1 মিটার, এটা ভাগ করলে ফল আসবে পানির উচ্চতা বা পানির গভীরতা, পানির উচ্চতা বা পানির গভীরতা 97.92। না, এটা ভাগ করলে ফল আসবে 0.979166 এরকম। দশমিকের পরে এত না, 0.9791 না হয়ে 2। এই যে এটা যে 4-এর বেশি হলে আগের অঙ্কে 1 যোগ করতে হবে। এত মিটার, এত কি মিটার, এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে সেন্টিমিটার। এটাকে 100 দ্বারা গুণ করলে কত হবে? 9792 গুণন 100 সেন্টিমিটার। এটা ফল হবে 97.92 সেন্টিমিটার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আবার খেয়াল করো। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, আমরা গুণ করে আয়তন বের করলাম 6 ঘনমিটার। ওই চৌবাচ্চার ভিতরে একটা কি দেওয়া? ঘনক। ওই ঘনকের দৈর্ঘ্যটা দেওয়া আছে সেন্টিমিটারে, 100 দ্বারা ভাগ করে মিটার করলাম। পরে ঘনকের আয়তনের সূত্র মিটার কিউব, মানে দৈর্ঘ্য কিউব বের করলাম। এটা থেকে ঘনক সরিয়ে নেওয়া হয়েছে, তাই এটার আয়তন থেকে ঘনকের আয়তন বাদ দিতে হবে। এই যে বাদ দিয়ে পাইলাম পানিটুকুর আয়তন। পানিটুকুর আয়তন, ওই পানিটুকুর আয়তন মানে 3টা জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওই পানিটুকুর আয়তনকে চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা ভাগ করলে ওই পানির উচ্চতা পাওয়া যাবে। কারণ ঘনক সরিয়ে নেওয়ার ফলে পানি নিচে নামছে, চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ যা ছিল তাই, শুধু পানির উচ্চতাটা চেঞ্জ হয়েছে। এই কারণে ওই দৈর্ঘ্য আর প্রস্থ দ্বারা ভাগ করলে পানির উচ্চতা পাওয়া গেছে, প্রথমে মিটারে, পরে 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইখানে প্রশ্নে এই চৌবাচ্চার ভিতরে কি ছিল? ঘনক। এই ঘনকের আয়তন বের করছি এই বাহু কিউব, বাহু দৈর্ঘ্য কিউব করে, দৈর্ঘ্য কি কিউব করে। চৌবাচ্চার ভিতরে এরকম ঘনক না থেকে এরকম আরেকটা ছোট আয়তাকার বস্তু থাকতে পারতো। চৌবাচ্চার ভিতরে ঘনক না থেকে আরেকটা ছোট আয়তাকার বস্তু থাকতে পারত। যখন গণক ছিল, ঘনকের আয়তন বের করছি বাহু কিউব। যদি আরেকটা ছোট আয়তাকার বস্তু থাকে, তার আয়তন বের করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তারও আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। পরে সেম এই নিয়ম, সেম কি এই নিয়ম। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই কি ইম্পর্টেন্ট অঙ্ক। মুছে ফেললাম। একটা সৃজনশীল লেখো এখন। পরীক্ষা অঙ্কটা আসে, খুব ইম্পর্টেন্ট, বলে নিয়েছি 100% আগেই। সৃজনশীল লিখো, পরে আমি গুছাই AW দিচ্ছি। সৃজনশীলটা লিখো। CQ1 আয়তাকার চৌবাচ্চার মাত্রাগুলো মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ কি উচ্চতা 15 সেমি, 6.25 সেমি, 4 সেমি। এর অভ্যন্তরে, সহজ করে, এর ভিতরে একটি লোহার টুকরা রাখা হলো। না, লোহার টুকরা রেখে পানি পূর্ণ করা হলো, যার মাত্রাগুলো, লোহার টুকরা মাত্রাগুলো
8.8 সেমি, 6.4 সেমি, 2.5 সেমি। আবার খেয়াল করো, আয়তাকার চৌবাচ্চার মাত্রাগুলো 15 সেমি, 6.25 সেমি, 4 সেমি। এই আয়তাকার চৌবাচ্চার ভিতরে একটি লোহার টুকরা রাখা হয়েছে, যার মাত্রা লোহার টুকরা রেখে পানি পূর্ণ করা হয়েছে। যার মাত্রাগুলো 8.8, 6.4, 2.5 সেমি। ক নাম্বার, চৌবাচ্চার মাত্রাগুলোকে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে মিটারে প্রকাশ করো। মিটারকে 100 দ্বারা গুণ দিলে সেন্টিমিটার, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ দিলে মিটার। খ নাম্বার, লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী হলে, লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী হলে ওই লোহার টুকরার ওজন কত? এটা গত ক্লাসের প্রশ্নে মিলে যায়। লোহার পানির তুলনায় এত গুণ ভারী হলে ওই লোহার টুকরার ওজন কত? লেকচার 2 এ এরকম প্রশ্ন বুঝাইছি। গ নাম্বার, লোহার টুকরা সরিয়ে নিলে পানির উচ্চতা কত হবে? যে আগের অঙ্কটা যে করলাম 28 নাম্বার, ঘনক সরিয়ে নিলে পানির উচ্চতা কত হবে, এখানে লোহার টুকরা সরিয়ে নিলে পানির উচ্চতা কত হবে? এই হলো আজকের আলোচনা অনুসারে সৃজনশীল প্রশ্ন। কি প্রশ্ন? সৃজনশীল প্রশ্ন। HW লিখে নাও, খাতা লিখো সবাই। HW অনুশীলনী 3-এর 11, 15, 27, 28, 11, 15, 27, 28 এবং CQ1, এই যে আমি যে সৃজনশীলটা দিলাম, ঠিক আছে? আর একটা বা দুইটা ক্লাস লাগবে, তাহলে মোটামুটি তৃতীয় অধ্যায় একদম কমপ্লিট হয়ে যাবে। প্রথম ক্লাসে আমরা কি পড়ছিলাম? আয়তক্ষেত্র নিয়ে। পরের ক্লাসে পড়ছি ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু নিয়ে। আর এই ক্লাসে আমরা পুকুর পানি শূন্য করতে কত সময় লাগবে, বা চৌবাচ্চা থেকে ঘনক বা আয়তাকার বস্তু সরিয়ে নিলে পানির উচ্চতা কত আসবে শিখলাম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এ ধরনের অঙ্ক শিখলাম। 1 একর সমান 4046.86 বর্গমিটার। একর থেকে কিভাবে বর্গমিটারে যাওয়া যায়, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।